প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জীববিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত। চলো শুরু করি আজকের ক্লাস। আজকের জীববিজ্ঞান ক্লাসের আমরা পড়ব প্রথম পত্রের প্রথম অধ্যায় কোষ ও কোষের গঠন। আজকের ক্লাসের আলোচ্য সূচি রাইবোসোম, লাইসোসোম এবং গোলজি বস্তু। তাহলে শুরু করা যাক। প্রথমে জানবো রাইবোসোম কি। সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান অথবা আন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে অবস্থিত যে দানাদার কণায় প্রোটিন সংশ্লেষণ ঘটে তাকে রাইবোসোম বলে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাইবোসোমের প্রধান কাজ কি? প্রোটিন সংশ্লেষণ ঘটা। এবং এটি কোথায় থাকবে? সাইটোপ্লাজমে থাকবে, মুক্ত অবস্থায় অথবা আন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে লেগে থাকবে। ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিওপ্লাজমেও রাইবোনিউক্লিয় কণা নামে রাইবোসোম আবিষ্কৃত হয়েছে। সাধারণত অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উভয় দিকে এরা সারিবদ্ধভাবে অবস্থান করে। মুক্ত রাইবোসোম মূলত প্রোক্যারিওটিক বা প্রাককেন্দ্রিক কোষের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এছাড়া প্রকৃত কোষে রাইবোসোম অবশ্যই থাকবে। তাই আদিকোষ ও প্রকৃত কোষ অর্থাৎ উভয় প্রকার কোষেই রাইবোসোমের উপস্থিতি থাকার কারণে রাইবোসোমকে বলা হয় সর্বজনীন অঙ্গাণু। সাইটোপ্লাজমে মূলত রাইবোসোমগুলো মুক্ত অবস্থায় থাকে, আর একাধিক রাইবোসোম যখন মুক্তার মালার মতো অবস্থান করে তখন তাকে বলে পলিরাইবোসোম বা পলিসোম। পলি মানে অনেক, অনেকগুলো রাইবোসোম যখন যুক্ত হয় তখন তাকে বলে পলিরাইবোসোম বা পলিসোম। আমরা জানি পলি মানে অনেক, মনো মানে এক, আর ডাই মানে দুই, ট্রাই মানে তিন, টেট্রা মানে চার। অর্থাৎ যখন দুই বা ততোধিক রাইবোসোম যুক্ত হয় তখন তাকে আমরা বলবো পলিসোম। বিজ্ঞানী ক্লড 1940 সালে সর্বপ্রথম রাইবোসোম আবিষ্কার করেন, কিন্তু রাইবোসোমের নাম দেন রবার্টস কত সালে? 1958 সালে। এবার আমরা জানবো রাইবোসোমের প্রকারভেদ। আকার এবং কোএফিসিয়েন্ট হিসাবে রাইবোসোম মূলত দুই প্রকার, 70S এবং 80S। 70S মূলত প্রোক্যারিওটিক কোষে দেখা যায় এবং 80S প্রকৃত কোষে থাকে। 70S রাইবোসোম 50S এবং 30S এই দুটি সাব ইউনিটে বিভক্ত। এছাড়াও 80S রাইবোসোম 60S এবং 40S এই দুইটি সাব ইউনিটে বিভক্ত। প্রোটিন সংশ্লেষণের সময় প্রাককেন্দ্রিক কোষে 50S এবং 30S রাইবোসোম একত্রিত হয়ে 70S রাইবোসোম গঠন করে এবং সুকেন্দ্রিক কোষে 60S ও 40S রাইবোসোম একত্রিত হয়ে 80S রাইবোসোম গঠন করে। রাইবোসোমের উৎপত্তি মূলত আদি ক্রোমোজোম থেকে আর প্রাককেন্দ্রিক কোষের আদি ক্রোমোজোম থেকে, কিন্তু সুকেন্দ্রিক কোষ বা প্রকৃত কোষে রাইবোসোম উৎপন্ন হয় নিউক্লিওলাস থেকে। তাহলে আমরা এখন জানবো এস কি বা এস দ্বারা কি বোঝানো হয়। কোন বস্তুকে যদি সেন্ট্রিফিউজ করি তাহলে তার তলায় অধক্ষেপ জমা হয়, অর্থাৎ সেই বস্তুটি ভেঙে গোড়া গোড়া হয়ে পাত্রের তলায় জমা হয়। সেন্ট্রিফিউজ করাকালে বিভিন্ন ভর সম্পন্ন বস্তুর অধক্ষেপণের হারকেই এস দিয়ে বোঝানো হয়। এস বলতে আমরা বুঝি ভেদবার্গ ইউনিট, অর্থাৎ সেন্ট্রিফিউজ যন্ত্রের দ্রুত ঘূর্ণন প্রক্রিয়ায় বিভিন্ন ভর সম্পন্ন বস্তুর অধক্ষেপণের হারকেই ভেদবার্গ বলে। বিজ্ঞানী ভেদবার্গের নামের প্রথম অক্ষর এস দিয়ে মূলত ভেদবার্গ একক বোঝানো হয়েছে। এখন আমরা জানবো রাইবোসোমের কাজ কি। রাইবোসোমের প্রধান কাজ প্রোটিন তৈরি করা, অর্থাৎ প্রোটিন তৈরির কারণে রাইবোসোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এছাড়া সাইটোক্রোম উৎপন্ন করে রাইবোসোম, যারা কোষীয় শোষণে ইলেকট্রন পরিবহন করে
রাইবোসোমের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো গ্লুকোজের ফসফোরাইলেশন ঘটানো। ফসফোরাইলেশন মানে কোনো ফসফেটের সাথে নতুন করে ফসফেট যুক্ত করা, অর্থাৎ এডিপির সাথে একটি ফসফেট যুক্ত করলে তৈরি হবে এটিপি। এই এটিপি কে এটিপিতে রূপান্তর করাই হলো ফসফোরাইলেশন। এবং স্নেহ জাতীয় যে পদার্থ তাদের বিপাক বা মেটাবলিজমে সহায়তা করে রাইবোসোম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডি, লাইসোসোম, প্লাজমা মেমব্রেন বা কোষের জন্য ব্যবহারকৃত যে প্রোটিন প্রয়োজন সেগুলো মূলত যুক্ত রাইবোসোম সরবরাহ করে থাকে। এছাড়া সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে যে প্রোটিন ব্যবহার হয় সেই প্রোটিনগুলো মূলত মুক্ত রাইবোসোম উৎপন্ন করে এবং সরবরাহ করে থাকে। এখন আমরা জানব গোলগি বডি বা গোলগি অ্যাপারেটাস বা গোলগি কমপ্লেক্স সম্পর্কে। নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত এবং দ্বি স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবদ্ধ মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা থেকে সৃষ্ট যে অঙ্গাণু কতগুলো ঘন সংলগ্ন চওড়া সিস্টার্নি ও ক্ষুদ্র ভেসিকল বা গহ্বর বিশিষ্ট সেগুলোকে একত্রে গোলগি বডি বলে। এর আরেক নাম হলো গোলগি অ্যাপারেটাস বা গোলগি কমপ্লেক্স। বিজ্ঞানী ক্যামিলো গোলগি 1898 সালে প্রথম পেশা ও বিড়ালের স্নায়ু কোষে এটি দেখতে পান এবং তার নাম অনুসারে পরবর্তীকালে এর নামকরণ করা হয়েছে গোলগি বস্তু। উদ্ভিদ কোষে মূলত এরা খুবই অল্প পরিমাণে থাকে। ব্যাকটেরিয়া এবং প্লাজমা কোষ বাদে সকল কোষে গোলগি বস্তু দেখা যায়, বিশেষ করে প্রাণী কোষে অনেক বেশি থাকে। এখন আমরা জানবো গোলগি বডির গঠন সম্পর্কে। কোষের শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে গোলগি বডির ভিন্নতা দেখা যায়। ডাল্টন এবং ফেলিক্স বিজ্ঞানীদ্বয়ের মতে গোলগি বডির গঠনের মূলত আছে সিস্টার্নি বা চ্যাপ্টা থলে। এরা মূলত অসমান দৈর্ঘ্য বিশিষ্ট এবং সমান্তরাল ভাবে অবস্থিত। এখানে চিত্রে দেখতে পাচ্ছ সিস্টার্নি বা চ্যাপ্টা থলেগুলো হলো সমান্তরাল এবং অসমান দৈর্ঘ্যে। এরপর আসে হলো ভ্যাকুওল বা বড় গহ্বর। এগুলো সিস্টার্নির কাছাকাছি অবস্থিত গোলাকৃতির থলের ন্যায় এবং সিস্টার্নির প্রাচীর চওড়া হয়ে ভ্যাকুলের সৃষ্টি করে। এরপরে আসে হলো ভেসিকল বা ক্ষুদ্র গহ্বর। সিস্টার্নির নিচের দিকে অপেক্ষাকৃত ক্ষুদ্র ক্ষুদ্র থলের মতো বস্তুগুলোকে ক্ষুদ্র গহ্বর বা ভেসিকল বলা হয়। এগুলো সিস্টার্নি থেকে সৃষ্টি হয়। এরা পৃথক বা দলবদ্ধ অবস্থায় থাকতে পারে এবং মসৃণ বা অমসৃণ আবরণী বিশিষ্ট হয়ে থাকে। গোলগি বডির রাসায়নিক গঠন। গোলগি বডির ঝিল্লি মূলত লিপিড এবং প্রোটিন অর্থাৎ লিপোপ্রোটিনে নির্মিত। এর ভিতরে ফসফোলিপিড থাকে 40% এবং প্রোটিন থাকে 60%। ফসফোলিপিডের মধ্যে মূলত বেশি রয়েছে লেসিথিন এবং সেফালিন। এছাড়াও ক্যারোটিনয়েড, ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন সি ও গোলগি বডিতে পাওয়া যায়। গোলগি বডিতে প্রচুর পরিমাণে এনজাইম পাওয়া যায়। এর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ এনজাইম হলো এডিপিএস, এটিপিএস। এছাড়াও সামান্য পরিমাণ গ্লুকোজ 6 ফসফেট পাওয়া যায়। গোলগি বডির কাজ মূলত লাইসোসোম ও ভিটামিন তৈরি করা। এছাড়া অপ্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষণ বা সিনথেসিস করা। এছাড়াও কিছু এনজাইম নির্গত করা গোলগি বস্তুর কাজ। প্রোটিন, হেমিসেলুলোজ, মাইক্রোফাইব্রিল তৈরি করাও গোলগি বডির আরো একটি গুরুত্বপূর্ণ কাজ। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রস্তুতকৃত দ্রব্যাদি ঝিল্লিবদ্ধ করা গোলগি বস্তুর কাজ। এছাড়াও বিভিন্ন পলিস্যাকারাইড সিনথেসিস ও পরিবহনে অংশগ্রহণ করে থাকে গোলগি বডি। তাই উদ্ভিদ কোষে গোলগি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। আবারও বলছি, বিভিন্ন ধরনের পলিস্যাকারাইড অর্থাৎ সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোজেন, এই ধরনের বিভিন্ন পলিস্যাকারাইড বা কার্বোহাইড্রেট সিনথেসিস বা সংশ্লেষণ ও পরিবহন করার কারণে উদ্ভিদ কোষে গোলগি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। এছাড়া কোষ বিভাজনের পর দুটি কোষকে আলাদা করার জন্য যে কোষ পর্দা বা সেল প্লেট তৈরি করা হয় সেটি মূলত গোলগি বডির কাজ। লিপিড এবং প্রোটিনের সঞ্চয় ভান্ডার হিসাবে
গোলগি বস্তু কাজ করে। মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে গোলগি বস্তু উদ্বুদ্ধ করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানবো লাইসোসোম কি। সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে তাকে লাইসোসোম বলে, বা অন্তঃকোষীয় পরিপাকের মুখ্য উপাদান হিসেবে কাজ করে। অর্থাৎ আমাদের কোষের ভিতরে যে পরিপাক সম্পন্ন হয় সেই পরিপাকের মুখ্য উপাদান অর্থাৎ হজমকারী বস্তু হিসাবে কাজ করে তাকেই লাইসোসোম বলে। লাইসো মানে হজমকারী, সোমা মানে বস্তু, অর্থাৎ যে বস্তু হজমকারী হিসাবে কাজ করে। বহু সংখ্যক নানাবিধ হাইড্রোলাইটিক এনজাইম একটি ঝিলের দ্বারা আবদ্ধ হয়ে লাইসোসোম তৈরি করে। 1955 সালে বেলজিয়ামের বিজ্ঞানী ক্রিশ্চিয়ান দা দুভে সর্বপ্রথম যকৃত কোষ থেকে, ইঁদুরের যকৃত কোষ থেকে লাইসোসোম আবিষ্কার করেন এবং এর নামকরণ করেন। এখন আমরা জানবো লাইসোসোমের ভৌত গঠন। লাইসোসোম প্রকৃতপক্ষে ক্ষুদ্রাকার হলে এর আকার পরিবর্তনশীল। কোন কোন লাইসোসোমের অভ্যন্তর ভাগ ঘন, কোনটির পার্শ্বদেশ ঘন ও মধ্যাদেশ অপেক্ষাকৃত কম ঘন। আবার কোনটির অভ্যন্তরে কিছু দানাদার পদার্থ কিংবা ক্ষুদ্র গহ্বরও দেখা যায়। আমরা চিত্রে দেখতে পাচ্ছি এখানে যে দানাদার পদার্থগুলো আছে, এই দানাদার পদার্থগুলোই মূলত এনজাইমের আধার। এছাড়াও অনেকগুলো পরিপাক এনজাইম এখানে থাকে। এছাড়া যে ঘন বস্তু দেখি এদেরকে বলা হয় সুতার মতো, এদেরকে বলা হয় মায়োলিন তন্তু। কতক বস্তু লাইসোসোমের ঝিল্লিকে স্থিতি দান করে, যার ফলে লাইসোসোম থেকে এনজাইম সমূহ বের হয়ে আসতে পারে না, এদেরকে স্টাবিলাইজার লাইসোসোম বলে। এছাড়া কিছু লাইসোসোমের ঝিল্লি বিদীর্ণ হয়ে লাইসোসোমের বাইরে এনজাইম সমূহ বের হয়ে আসে, এসে অটোলাইসিস ঘটায়, এদেরকে ল্যাবিলাইজার বলে। তাহলে আমরা স্টাবিলাইজার এবং ল্যাবিলাইজার কি এগুলো জানতে পারবো। এরপরে আমরা জানবো লাইসোসোমের রাসায়নিক বৈশিষ্ট্য সম্পর্কে। লাইসোসোম লিপোপ্রোটিন নির্মিত ঝিল্লিতে বিস্তৃত একগুচ্ছ এনজাইম বিশেষ। আবারও বলছি, লাইসোসোম লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত বিশেষ ধরনের এনজাইম। এতে রয়েছে অ্যাসিড ফসফেটেজ নামক টিস্যু বিগলনকারী এনজাইম। অন্যান্য এনজাইমের মধ্যে আছে অ্যারাইন সালফাটেজ, ডিএনএজ, আরএনএজ, ডেক্সটোনেজ, স্যাকারেজ সহ প্রায় 50 ধরনের এনজাইম, এবং এক একটি লাইসোসোম এক এক ধরনের এনজাইমে সমৃদ্ধ। তাহলে আমরা লাইসোসোমের ভৌত রাসায়নিক গঠন সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো লাইসোসোমের কাজ সম্পর্কে। লাইসোসোমের প্রধান কাজ মূলত ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে আক্রমণকারী জীবাণুকে ভক্ষণ করা। অর্থাৎ যখন কোন একটি জীবাণু প্রবেশ করে তখন লাইসোসোম জীবাণুর আকৃতিতে তার দেহ কোষকে গঠন করে এবং ওই জীবাণুটিকে কোষের ভিতরে ঘিরে ফেলে ওই জীবাণুটিকে ধ্বংস করে দেয়। এছাড়া বিগলনকারী এনজাইম সমূহ আবদ্ধ করে রেখে এটি কোষের অন্যান্য ক্ষুদ্রাঙ্গকে রক্ষা করে। লাইসোসোম অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে, অর্থাৎ কোষের ভিতরে যে পরিপাক সম্পন্ন হয় সেই পরিপাকে লাইসোসোম ভূমিকা রাখে। লাইসোসোম তীব্র খাদ্য অভাবের সময় লাইসোসোমের কোষের প্রাচীর ফেটে যায় এবং লাইসোসোমের ভিতরে যে এনজাইমগুলো থাকে সেগুলো সাইটোপ্লাজমীয় অন্যান্য ক্ষুদ্রাঙ্গগুলোকে নষ্ট করে ফেলে। এই কাজ করার কারণে লাইসোসোমকে বলে স্বগ্রাস বা অটোফ্যাগি। এভাবে একটি লাইসোসোম সমস্ত কোষটিকেই খেয়ে ফেলে এবং পরিপাক করে ফেলে, একে বলা হয় অটোলাইসিস। অটো মানে স্ব এবং লাইসিস মানে বিদীর্ণ করে ফেলা। যখন লাইসোসোম ভুলক্রমে নিজের কোষকে খেয়ে ফেলে তখন এই প্রক্রিয়াকে বলা হয় অটোলাইসিস। এছাড়াও লাইসোসোম কি করে, জীবদেহের অকেজ কোষসমূহকে অটোলাইসিস পদ্ধতিতে ধ্বংস করে ফেলে। এই জন্য এদেরকে বলা হয় আত্মঘাতী থলিকা বা স্কোয়াড। কোষ বিভাজনকালে এরা কোষীয় ও নিউক্লিয় আবরণী ভাঙতে সাহায্য করে। এছাড়াও এরা কোষে কেরাটিন প্রোটিন প্রস্তুত করে। লাইসোসোমের কারণে ক্যান্সার সৃষ্টি হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যে পড়াগুলো আজকে যে আলোচ্য বিষয় ছিল সেখান থেকে আমরা জেনেছি অটোফ্যাগি কি, পলিরাইবোসোম কি,
কেন রাইবোসোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয়, লাইসোসোমকে আত্মঘাতী থলিকা বলার কারণ কি, বা আত্মঘাতী থলিকা কি এবং ব্যাখ্যা করো, কোন অঙ্গাণুকে কেন কোষের প্রোটিন তৈরি কারখানা বলা হয়, এই বিষয়গুলো আমরা জেনেছি। তাহলে তোমাদের আজকের ক্লাসের যে প্রশ্নগুলো আমি বিষয়টি আলোচনা করলাম, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা আগামী ক্লাসে লিখে আমাকে ভাইবারে টেক্সট করবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবে এই আশাবাদ কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।